হোক গল্প প্রেজেন্টস শুভেচ্ছা তোমাদের সবাইকে। হোক গল্পে আবারও তোমায় স্বাগতম। ভয়ের মধ্যে রহস্য, আর রহস্যের মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত বার্তা। কখনো কখনো সত্যিটা কাগজে লেখা থাকলেও আমরা বুঝে উঠতে পারি না। আজকের গল্প শুরু হয় একটুখানি চিঠি দিয়ে, কিন্তু তার ভেতরে যা আছে তা কোনো সাধারণ বার্তা নয়। চিঠি খুলতেই দেখা যায় এক মৃতদেহের ছবি আর লেখা মাত্র একটা লাইন, তাকিয়ে দেখো, মৃত্যুই অপেক্ষা করছে। কে পাঠিয়েছে এই চিঠি, কেন পাঠানো হয়েছে ঠিক এই ঠিকানায়, আর যার ছবি আছে সেই মৃতদেহের সেই বা কে? গোয়েন্দা অর্ঘ্যর সামনে খুলে যায় এমন এক অন্ধকার রহস্যের দরজা, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি দাগ, প্রতিটি কালি রেখা যেন একটা বার্তা বহন করছে। চলো শুরু করি আজকের রহস্য, চিঠির ভেতর মৃতদেহ। সকালের আলোটা ছিল ধূসর। কলকাতার আকাশে মেঘ জমেছে সারা রাত ধরে। জানালার কাছে ভিজে ছাপ পড়ে আছে বৃষ্টির। ঠিক এমন সময় অর্ঘ্য বসেছিল নিজের স্টাডি রুমে। কালো চায়ের কাপটা টেবিলের পাশে, আর সামনে খোলা খবরের কাগজ। খবরে ছিল 1 ডজন দুর্ঘটনা, 3টে খুন, আর কিছু রাজনৈতিক নাটক। অর্ঘ্যর চোখে সেগুলো এখন আর নতুন নয়, কিন্তু হঠাৎই তার ঘরের দরজায় কর্ণাদান্য ডাকপিয়ন। হাতে ধরে একটা বাদামি রঙের খাম, উপরে হাতে লেখা মিস্টার অর্ঘ্য সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর, বালিগঞ্জ প্লেস, কলকাতা 7,19,000। চিঠির মধ্যে ছিল একটা অদ্ভুত কাগজ, একটা প্রিন্ট করা ছবি, যেখানে একটা মৃতদেহ পড়ে আছে একটা অজানা ঘরের মেঝেতে। পাশে একটা লাল কালি দাগে লেখা, তুমি পরবর্তী, যদি খুঁজে না পাও সত্যটা। অর্ঘ্যের হাত মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। সে অভ্যস্ত বহু হুমকি চিঠিতে, বহু অদ্ভুত কেসে, কিন্তু এরকম কিছুর মুখোমুখি সে আগে হয়নি। মৃতদেহটা দেখতে তার চেনা লাগছিল, যেন কোথাও দেখা হয়েছে আগে, কিন্তু কোথায়? কে এই লোকটা, আর এই চিঠি পাঠানোর উদ্দেশ্যটি বা কি? অর্ঘ্য নিজের স্ক্যানার অন করে কাগজটা স্ক্যান করে রাখলো। তারপর ছবিটা বড় করে জুম করলো। চোখের দৃষ্টি আটকে গেল মেঝেতে পড়ে থাকা একটা চিঠির টুকরোয়, যেটা মৃতদেহের পাশে পড়েছিল। কালি ছড়ানো, তাতে লেখা ছিল, লাল চিহ্ন যেখানে শেষ ওখানেই প্রথম মৃত্যু। এক মুহূর্তে মাথার মধ্যে যেন বিদ্যুতের রেখা খেলে গেল। এটা শুধু হুমকি নয়, এটা একটা খেলার শুরু, একটা খেলা যেখানে ধাপে ধাপে লুকিয়ে আছে সত্যি আর বিভ্রম। এবং এই খেলার নিয়ম কেউ একজন ঠিক করে রেখেছে অনেক আগেই। অর্ঘ্য জানে, সময় নষ্ট করলে চলবে না, প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ মৃত্যুর ঘড়ি ইতিমধ্যেই টিকটিক করে চলেছে। অর্ঘ্য চুপ করে বসেছিল প্রায় কয়েক মিনিট ধরে। চিঠিটা আবার হাতে নিয়ে সে একবার ভালো করে খুঁটিয়ে দেখলো, খামের ভাঁজে কোনো অতিরিক্ত কাগজ, কোনো দাগ বা লুকোনো কোড আছে কিনা। অর্ঘ্য জানে, খুনিরা আজকাল আর আগের মতো খোলা বার্তা পাঠায় না। তারা চায় খেলা খেলতে, চায় গোয়েন্দার বুদ্ধির পরীক্ষা নিতে। চিঠির গন্ধটা অদ্ভুত। কাগজটা নতুন নয়, একটু পুরনো টাইপের গন্ধ, যেন পুরনো স্টোর রুমে অনেকদিন ফেলে রাখা কোনো কাগজ। এই একটা বিষয় তাকে ভাবালো, কেন একজন খুনি তার হুমকি দেওয়ার জন্য পুরনো কাগজ ব্যবহার করবে? হয়তো সেটা ইচ্ছে করেই কোনো অতীতের ঘটনার ইঙ্গিত দিতে চাইছে। অর্ঘ্যর স্টাডি রুমে দেয়ালে পাশে রাখা ফাইল ক্যাবিনেট খুলে ফেলল সে। ভেতরে আছে বছরের পর বছর ধরে জমে থাকা নানা কেস ফাইল। মাঝে মাঝেই অর্ঘ্য ফিরে যায় অতীতে, পুরনো কেসের সূত্র ধরতে, কিন্তু আজ ঠিক কোন ফাইলে সে হাত দেবে বুঝে উঠতে পারছিল না। মৃতদেহের ছবিটা কম্পিউটারে স্ক্যান করে সে একটা রেফারেন্স ডেটাবেসে আপলোড করলো। কলকাতা পুলিশের সহকারী কমিশনার তপন ব্যানার্জির সঙ্গে তার অনেক পুরনো পরিচয়, যেটা প্রায় অর্ঘ্যকে বিশেষ সুবিধা দেয়। প্রাথমিক ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারে ছবিটা চালিয়ে দেখতে লাগলো কোনো মিল পাওয়া যায় কিনা। স্ক্রিনে ঘুরছে অজস্র ফাইলের মুখ, কেউ নিখোঁজ, কেউ অপরাধী, কেউ খুনের শিকার। হঠাৎ স্ক্রিন থেমে গেল এক জায়গায়। নাম ভেসে উঠল, সৃজিত ভট্টাচার্য, বয়স 39, প্রাক্তন সাংবাদিক। 2 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। লাস্ট লোকেশন উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে একটা পুরনো ছাপাখানা। তার বিরুদ্ধে কিছু মামলা চলছিল, গোপন তথ্য ফাঁস, একজন রাজনৈতিক নেতার
দুর্নীতি প্রকাশ করার জন্য মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু তারপরেই হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়, ফাইল বন্ধ হয়ে যায়, কারণ কোনো প্রমাণ ছিল না। অর্ঘ্যর মন জুড়ে অস্বস্তি। এই সৃজিতি কি তাহলে চিঠির মৃতদেহ? যদি তাই হয়, তবে 2 বছর পর তার মরদেহের ছবি পাঠানোর মানে কি? কেউ কি পুরনো একটি অপমৃত্যুকে আবার সামনে নিয়ে আসছে, নাকি এই চিঠি একটা ধোঁয়াশা মাত্র, একটা ফাঁদ যাতে অর্ঘ্য নিজেই জড়িয়ে পড়ে? চা ঠান্ডা হয়ে গেছে, বাইরের মেঘ কালো হয়ে নেমে এসেছে জানালার পাশে। বজ্রপাতের মতো শব্দে কেঁপে উঠল সারা ঘর। এমন সময় অর্ঘ্য চোখ রাখলো চিঠির কালি লেখা লাইনটার দিকে। তুমি পরবর্তী, যদি খুঁজে না পাও সত্যিটা। লেখাটার ধরন বিশ্লেষণ করতে করতে তার নজরে পড়ল অদ্ভুত এক জিনিস। কালির লেখা ত অক্ষরটা বারবার একটু বাঁকা নিচে নামানো, যেটা সাধারণ লেখার ধরন নয়। হঠাৎ অর্ঘ্যর মাথায় একটা প্রশ্ন উদিত হলো। এই হস্তাক্ষরের প্যাটার্ন আগে কোথাও যেন সে দেখেছে। সে তাড়াতাড়ি পাশের আলমারির দ্বিতীয় তাক থেকে বের করলো 5 বছর আগের একটি কেস ফাইল, ছাপাখানার ছায়া, যেখানে ঠিক একই রকমের হস্তাক্ষর পাওয়া গিয়েছিল একটি ছাপা পোস্টারের নিচে। সেই কেসটি ছিল অসম্পূর্ণ, কারণ আসামি খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্ত চলাকালীন একটি বিশেষ ছাপাখানার নাম উঠে এসেছিল, শ্রীকৃষ্ণ প্রিন্টার্স, যেটি শ্যামবাজারেই অবস্থিত এবং বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে। অর্ঘ্য তখনই স্থির করলো আজই যাবে সেই ছাপাখানায়। রাত যতই হোক, রহস্য যতই ঘনীভূত হোক, উত্তর লুকিয়ে আছে সেখানেই। চিঠির কালি, ছবির ছাপ আর পুরনো গন্ধ মেশা এক মৃতদেহের ইতিহাসে। হয়তো এই ছাপাখানার অন্ধকার ঘরে লুকিয়ে আছে একটা উত্তর, হয়তো আরও একটা মৃত্যু। বৃষ্টির শব্দে অর্ঘ্যর বাইকে সাইলেন্সার ঢেকে যাচ্ছে। বালিগঞ্জ থেকে শ্যামবাজারের রাস্তা রাতের দিকে খালি থাকে বটে, কিন্তু আজকের এই অন্ধকার আর মেঘলা আবহাওয়ায় শহরটা যেন আরো নীরব, আরো গোপন। শহরের বুক চিরে তার বাইক ছুটে চলেছে উত্তর কলকাতার দিকে, সেই পুরনো অলিগলি যেখানে এখনো শোনা যায় ভাঙাচোরা জানালার ফাঁক দিয়ে উকি দেওয়া রহস্যের কাহিনী। শ্যামবাজারের 5 মাথার মোড় পেরিয়ে বাইক যখন চিত্তরঞ্জন এভিনিউর দিকে মোড় নিল, অর্ঘ্যর মনে পড়ল এই এলাকাটা একসময় সাংবাদিকতা আর ছাপাখানার কেন্দ্রবিন্দু ছিল। বহু নামজাদা কাগজ ছাপা হতো এখান থেকে, কিন্তু সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে। এখন এই গলিগুলোতে শুধু পুরনো ইটের গন্ধ, কিছু তালাবন্ধ দোকান আর সন্ধ্যার পর অন্ধকারে মিশে যাওয়া দেওয়াল। শ্রীকৃষ্ণ প্রিন্টার্স ঠিকানা ছিল 4 নম্বর হরিনাথ দের লেন, একটা সরু গলি যেখানে বাইক চালানো ঝুঁকিপূর্ণ। অর্ঘ্য বাইক থামিয়ে দিল গলির মুখেই। পকেট থেকে টর্চ বার করলো সে, স্মার্টফোনের আলোয় যেটা ধরা যায় না। সেটি খুঁটিনাটি দেখতে এখনকার এই প্রয়াস। ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই পুরনো বাড়ির দিকে। 5 তলা ভাঙাচোরা দালান, সামনে লোহার গেট, যার উপরে ধুলো পড়া সাইনবোর্ডে এখনো লেখা শ্রীকৃষ্ণ প্রিন্টার্স, সিন্স 1954। গেটের তালা পড়ে আছে, কিন্তু অর্ঘ্য জানে এই শহরের তালা যতই শক্ত হোক, একটা সঠিক স্ক্রুড্রাইভার আর অভিজ্ঞ হাতের কাছে বেশি সময় ধরে টিকে থাকতে পারে না। ধীরে ধীরে তালা খুলে গেল আর অর্ঘ্য নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল। ভেতরটা অন্ধকার, আবদ্ধ গন্ধে ভরা, যেন বহুদিন কেউ এখানে পা রাখেনি। দেয়ালে ছাঁচ, মেঝেতে ছড়ানো ছাপার কালি, পুরনো কৌটো, কিছু কাগজের টুকরো আর ভাঙা মেশিনের ভিতর ধুলো জমে গিয়েছে। একটা ঘরের দরজার সামনে দাঁড়াতেই অর্ঘ্যর মনটা কেঁপে উঠল। দরজার উপর ছোট্ট একটা সাইনবোর্ড, লেআউট রুম, স্টাফ এন্ট্রি অনলি। এটা সেই ঘর যেখানে ডিজাইন হতো ছাপার আগে, যেখানে হস্তাক্ষর, রঙের কালি আর প্রচারের ভাষা ঠিক করা হতো। দরজাটা একটু ঠেলে খুলতেই একরাশ ধুলো গায়ে এসে পড়ল, আর তার সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে উঠল কেমন একটা অচেনা ঘ্রাণ। পুরনো কাগজের নয়, বরং কিছুটা পচা ফুল আর পুরনো কাঠের গন্ধ মিশে থাকা এক অস্বস্তিকর গন্ধ। ঘরের মধ্যে একটা বড় টেবিল, তার উপর ছড়ানো কিছু পোস্টার, আর দেওয়ালের পাশে একটা ফাইল ক্যাবিনেট। টেবিলের পাশে
একটি চেয়ার উল্টে পড়ে আছে। অর্ঘ্যর চোখ আটকে গেল দেয়ালের ঠিক উপরের কোণে। সেখানে হালকা দাগ ছিল, যেন কিছু এক সময় কিছু ঝোলানো ছিল আর এখন নেই। সে এক এক করে ফাইলগুলো খুলতে লাগলো। ফাইলগুলোতে ছিল পুরনো প্রুফ, টাইপ পেস্টিং সিট, কিছু সংবাদপত্রের কাটিংস। হঠাৎ একটা কাগজ বেরিয়ে এলো, যেটার নিচে লেখা ছিল ইন্টারনাল ইউজ অনলি, ব্যাচ আইডি 239X, প্রায়োরিটি ক্লায়েন্ট, ডু নট ডিসক্লোজ। এই নামটা তার কানে নতুন নয়। প্রায়োরিটি ক্লায়েন্ট, এই কোড অনেক পুরনো কেসে ব্যবহার হতো বিশেষ ব্যক্তির গোপন মুদ্রণ কার্যে, যেটা কখনো প্রকাশ্যে আসতো না। ফাইলের ভেতরেই ছিল 6টা সাদা কাগজ, যার প্রতিটিতে টাইপ করা ছিল ছদ্মনামে কিছু বার্তা। একটা বার্তায় লেখা ছিল, শব্দের আড়ালে গোপন মুখ, ছবি আঁকা অক্ষরের খোঁজ করো। ঠিক তখনই ঘরের জানালার কাছে টোকা পড়ল। অর্ঘ্য চমকে ঘুরে দাঁড়ালো। কেউ একজন বাইরে দাঁড়িয়ে। মুখ পুরোপুরি স্পষ্ট নয়, কারণ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। মুহূর্তে দরজা খুলে বাইরে বেরোলে অর্ঘ্য কিন্তু কেউ নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর শূন্য গলির দেওয়ালের ছায়া। সে টর্চ জ্বালিয়ে চারিদিক ঘুরল, কিন্তু কোনো ছায়াও রইল না, যেন কেউ ইচ্ছে করেই তাকে বিভ্রান্ত করতে এসেছিল। ফিরে এসে অর্ঘ্য জানালার পাশে দাঁড়াতেই চোখ পড়ল, সেখানে একটা ছোট্ট চিরকুট পড়ে আছে জানালার ফাঁকে। হাতের লেখা, কালি ছড়ানো, কিন্তু স্পষ্ট লেখা আছে, দ্বিতীয় মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তুমি কি প্রস্তুত? অর্ঘ্য এবার নিশ্চিত এটা কেবল একটা হুমকি নয়, এটা একটা খেলা, যেখানে প্রতিটি ধাপে সে একা নয়, আর খনি তাকে প্রতিটি পর্যায়ে অনুসরণ করছে। তার প্রতিটি পদক্ষেপ জানে, তার গতিবিধি বোঝে, আর তাকে নির্দেশ করছে কোথায় যেতে হবে, কি খুঁজতে হবে। এবার প্রশ্ন উঠল, এই চিঠিগুলি কে লিখছে, আর এই খেলার শেষ কোথায়? রাত তখন প্রায় 10:30। অর্ঘ্য বাইকে চেপে ফেরার পথে ছিল, কিন্তু মনের ভেতরে যেন ঝড় উঠেছে। ছাপাখানার চিরকুট, চিঠির হুমকি, মৃতদেহের ছবি আর পুরনো কেসের প্রতিধ্বনি, সবকিছু মিলিয়ে একটা অদৃশ্য নকশা যেন তৈরি হচ্ছে ধীরে ধীরে, যার মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই খেলার চালগুলো কেউ খুব পদ্ধতিগতভাবে ফেলছে। অর্ঘ্য জানে, যার মাথায় এত নিখুঁত পরিকল্পনা থাকে সে স্রেফ খুনি নয়, সে একজন নির্মাতা, এক ধরনের স্টোরি টেলার, যে প্রতিটি ঘটনাকে সাজিয়ে রাখতে জানে। ফিরে এসে সে সোজা ঢুকে পড়ল নিজের অফিস ঘরে। ঘর ভর্তি কেস ফাইল, সেলফে সাজানো তদন্তমূলক বই, আর দেওয়ালে লাল সুতোয় টাঙানো বহু পুরনো কেসের ম্যানুয়াল ম্যাপ। আজকের ঘটনাটা যেন নতুন একটা থ্রেড যোগ করলো সেই ম্যাপে। সে আবারও বসে পড়ল ল্যাপটপ খুলে এবং প্রায়োরিটি ক্লায়েন্ট, ব্যাচ আইডি 239X নিয়ে অনুসন্ধান শুরু করলো। কলকাতার বেশ কিছু সরকারি নথি তার অ্যাক্সেসে আছে। সেই সূত্রেই উঠে এলো কিছু পুরনো ছাপাখানার অর্থনৈতিক হিসাবপত্র, এবং এক জায়গায় এসে চোখ আটকে গেল। 2019 সালে শ্রীকৃষ্ণ প্রিন্টার্সের বিশেষ একটি প্রজেক্টের অডিট রিপোর্টে একটি গোপন ট্রানজ্যাকশনের উল্লেখ আছে, যেটির ক্লায়েন্টের নাম ছিল মিস্টার আর ভট্টাচার্য। অর্ঘ্যর বুক কেঁপে উঠল। ভট্টাচার্য নামটা তো সেই মৃতদেহের সম্ভাব্য নাম, সৃজিত ভট্টাচার্য। তাহলে কি ছাপাখানায় এসে সৃজিতই এসেছিল এই প্রজেক্টের তদারকি করতে, এবং এরপরেই নিখোঁজ হয়ে গেল? অর্ঘ্য ধীরে ধীরে অনুভব করল, খেলাটা শুধু হুমকি বা মৃতদেহ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা একটা তথ্যচক্র, যেটা কেউ খুব সচেতনভাবে চেপে রেখেছিল এতদিন। ঠিক তখনই ফোন বেজে উঠল। অর্ঘ্যদা, অপর প্রান্ত থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর। শুভেন্দু, অর্ঘ্যর পরিচিত এক জুনিয়র রিপোর্টার, যে মাঝে মাঝে তথ্য জোগাড় করে দেয়। দাদা, আপনি কি সৃজিত ভট্টাচার্য নামটা খুঁজছেন? অর্ঘ্য চমকে উঠল। তুই জানলে কি করে? আজ সন্ধেবেলায় আমাদের অফিসে একটা প্যাকেট এসেছে, কোনো প্রেরকের নাম নেই। খোলার পর দেখি তার ভেতরে একটা পুরনো ভিডিও ক্যাসেট আর একটা ছোট্ট চিঠি। তাতে লেখা ছিল, এটা ওর শেষ সত্য। ক্যাসেটটা আপনি দেখে নিন, আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি চিঠির। মুহূর্তেই অর্ঘ্যর ইমেলে এলো সেই চিঠির স্ক্যান কপি।
সেখানে আবারও একই হস্তাক্ষর, একই বাঁকা ত অক্ষর, একই স্টাইলে লেখা। তাকে থামিয়ে দেওয়া হয়েছিল কারণ সে সত্য জানত। কিন্তু এবার তোমার পালা। ভিডিও ক্যাসেট, এই যুগে যেখানে সবাই ডিজিটাল, সেখানে কেউ পুরনো ফরম্যাটে ভিডিও পাঠাচ্ছে। অর্থাৎ সে চায় না এই তথ্য সহজে ছড়িয়ে পড়ুক। এটা পরিকল্পিত। অর্ঘ্য জানে ভিডিওর ভেতরে যে তথ্য আছে সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে খুনি এখন তাকে সোজাসুজি ইঙ্গিত দিচ্ছে, তুমি যত গভীরে যাবে ততই ঝুঁকির মধ্যে পড়বে। সে নিজের লকার থেকে পুরনো ভিডিও ক্যাসেট প্লেয়ারটা বার করলো। এই ডিভাইস আজকালকার জেনারেশনে চেনেই না। টেপটা ঢুকিয়ে চালু করতেই স্ক্রিনে শুরু হলো দুলতে থাকা ফুটেজ। শব্দ ছিল বিকৃত, কিন্তু ছবি স্পষ্ট হচ্ছিল ধীরে ধীরে। ভিডিওতে দেখা গেল একটা রুম, অন্ধকার, ছোট, দেওয়ালের চারপাশে কাগজ, নোট আর পিন দিয়ে আটকে থাকা ছাপার কাটিংস। ক্যামেরার সামনে বসে একজন পুরুষ, চোখে কালো চশমা, মুখটা ক্লান্ত। সে বলছে, আমার নাম সৃজিত। আমি জানি আজ যা বলবো তাতে আমার জীবন শেষ হবে, কিন্তু এর সত্যিটা লুকিয়ে রাখলে আরও অনেকের মৃত্যু হবে। তারা ছাপাখানাকে ব্যবহার করছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। নামী লোকেদের চরিত্র হনন, ভুল তথ্য তৈরি, রাজনৈতিক হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বানিয়ে ছাপানো, সব কিছু হচ্ছে এই ছাপাখানায়। আমি নিজে অন্তত 3টি ছাপা কন্টেন্ট হাতে পেয়েছি, যার নেপথ্যে আছে একজন যার নাম আর। ভিডিও এখানেই হঠাৎ থেমে গেল। অর্ঘ্য থ হয়ে গেল। এই আর কে? আর সৃজিত শেষ পর্যন্ত যদি সব জেনেও কিছু না করতে পারে, তবে এখন অর্ঘ্য যা করছে সেটা তাকে আরও গভীর একটা সংকটে ফেলতে চলেছে। তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই ছাপা কন্টেন্টে, যেগুলো এখন লুকোনো অথবা ধ্বংস হয়ে গেছে। তবু সে জানে তার পিছুটান নেই, কারণ খুনি এবার তাকে নাম ধরে ডেকে বলছে, তুমি পরবর্তী। রাত তখন প্রায় 11টা। বাইরে বজ্রপাত হচ্ছে দূরে কোথাও। অর্ঘ্য এক মনে বসে ভিডিওর শেষ ফ্রেমটা দেখছে। সৃজিতের চোখ ক্লান্ত কিন্তু দৃঢ়, যেন মৃত্যুকে মেনে নিয়ে সে সত্যটা ফাঁস করেছে। ঘরের বাতাস ভারী, এক ধরনের চাপ অনুভব করছিল সে, কেবল বাইরের প্রকৃতির নয়, বরং এই তদন্তের ভিতরে ক্রমে জমতে থাকা রহস্যের চাপে। আর কি এই আর? কেনই বা তার বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে পড়ার আগেই সৃজিতকে থামিয়ে দেওয়া হয়েছিল? অর্ঘ্য জানে এখন থেকে প্রতিটি পদক্ষেপ তাকে আরও বিপদের দিকে নিয়ে যাবে। তবু থেমে যাওয়ার মানুষ সে নয়। অর্ঘ্যর ডেস্কের পাশে রাখা পুরনো ডায়েরিগুলোর মধ্যে একটা ছিল, যার মাঝে লুকোনো ছিল তার পুরনো সন্দেহভাজনদের নাম ও কোড। এই তালিকা সে শুধু নিজেই দেখেছে, পুলিশও নয়, মিডিয়াও নয়। সেখানে এক জায়গায় চোখ আটকে গেল। একজন প্রাক্তন আমলা, নাম রঞ্জন সরকার। বছর 6 আগে একটা রাজনৈতিক তথ্য ফাঁসের ঘটনায় তার নাম উঠে এসেছিল, কিন্তু পরে প্রমাণের অভাবে মামলা বন্ধ হয়ে যায়। এই রঞ্জন সরকার তখন ছিলেন প্রেস রিভিউ বোর্ডের প্রাক্তন প্রধান, যার দায়িত্ব ছিল কোনো প্রকাশনার আগে সেটার মান, সত্যতা ও ভাষার ভারসাম্য যাচাই করা। অর্ঘ্য মনে করতে পারল তখনও ছাপাখানা শ্রীকৃষ্ণ প্রিন্টার্সের কিছু প্রকাশনা বাতিল হয়েছিল গোপনীয়তা লঙ্ঘনের দোহাই দিয়ে। এমন সময় আবার ফোন বেজে উঠল। এইবারে অপরিচিত নাম্বার। মিস্টার সেন, একজন মৃদু, প্রায় নিঃসন্দেহ কণ্ঠস্বর। আপনাকে একটা নাম বলা হয়েছে, আর আপনি ভুল পথে হাঁটছেন। কে বলছেন? যারা এই খেলা তৈরি করছে তারা চায় না আপনি বাঁচুন। এটা কেবল চিঠি নয়, এটা ফাঁদ। আপনি যদি সত্যি জানতে চান তাহলে আগামীকাল ভোর 5টায় আসুন বেলগাছিয়া রেলওয়ে ইয়ার্ডে। এর বেশি কিছু বলা যাবে না। ফোন কেটে গেল। অর্ঘ্য থমকে রইল কিছুক্ষণ। তার ঘাড়ের পেছনে হালকা ঠান্ডা অনুভূত হলো। না, বাইরের বাতাসের জন্য নয়, বরং মনে হলো কেউ তাকিয়ে আছে। সেই জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, কিন্তু বৃষ্টির ফোঁটা কাঁচে পড়ে যেন শব্দ করছে আড়ালে ফিসফিস। এই মুহূর্তে মনে হলো পুরো শহরটাই যেন এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছে, যা চাইছে তাকে কিছু একটা শেখাতে, দেখাতে, বা হয়তো গিলেই ফেলতে। ভোর পর্যন্ত অপেক্ষা করার মানে
সময়কে সুযোগ হিসেবে ব্যবহার করা। অর্ঘ্য ডেস্কে ফিরে বসলো। সে চায় না এই তথ্যগুলো হারিয়ে যাক। অতএব সে সিদ্ধান্ত নিল কিছু ফাইল ডিজিটাল করে রাখবে। সৃজিতের ভিডিও, সেই ছাপাখানার চিরকুট, স্ক্যান করা চিঠি, সবকিছু সে তার ক্লাউড এনক্রিপ্টেড ফোল্ডারে আপলোড করলো, এমনভাবে যাতে কেউ চাইলে সহজে খুঁজে না পায়। হঠাৎ করে তার চোখে পড়ল সেই প্রথম চিঠির খামের ভেতর থেকে পাওয়া ছবিটার উপর। সে এবার অনেক গভীরভাবে সেই ছবিটা স্ক্যান করলো, কিছু চিহ্ন আছে কিনা খুঁজে দেখতে। ছবির এক কোণে লাল দাগের পাশে একটি ছায়া। এই ছায়াটা আগে তার নজরে আসেনি, কারণ চোখ চলে গিয়েছিল মৃতদেহের দিকে। কিন্তু এবার সে সেই ছায়া ফোকাস করে বড় করলো। ছায়ার আকারটা যেন কারো জুতো পরা পায়ের, আর সেই পায়ের ছায়া ঠিক মৃতদেহের মাথার দিকে মুখ করে দাঁড়ানো। অর্থাৎ ছবি তোলার সময় কেউ ছিল মৃতদেহের একদম পাশে, আর এই ছবি কেউ ইচ্ছা করেই তুলেছে। অর্ঘ্য এবার জানে এটা শুধুই হুমকি চিঠি নয়, এটা একটা স্টেজড ক্রাইম ডকুমেন্টেশন, একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ। মৃতদেহটা সাজানো হয়েছে, ছবি তোলা হয়েছে, আর পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে যে সবচেয়ে বেশি প্রশ্ন করতে পারে, অর্থাৎ অর্ঘ্যকে। সে জানে খেলাটা এখন পুরোপুরি শুরু হয়েছে। সৃজিত কেবল প্রথম অধ্যায় ছিল, আর খুনি সে অপেক্ষা করছে পরবর্তী চালের জন্য। অর্ঘ্য সিদ্ধান্ত নিল ভোরবেলায় সে যাবেই বেলগাছিয়া রেল ইয়ার্ডে। হয় সেখানে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছবে, নয়তো সত্যের গভীরে নামবে। ভোরের কুয়াশা শহরটাকে ঢেকে রেখেছিল ধূসর এক চাদরে। অর্ঘ্যর বাইকের হেডলাইটে কুয়াশার কণা সোনালি হয়ে উঠছিল, আর চারপাশে ছড়িয়ে থাকা রেললাইন, সিগন্যাল পোস্ট আর পরিত্যক্ত বাগানের ভেতর শহরটা যেন নিজের শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল। বেলগাছিয়া রেলওয়ে ইয়ার্ড, এখানে বহু বছর ধরে কোনো যাত্রীবাহী ট্রেন চলে না। জায়গাটা এখন যেন স্মৃতি আর নৈশব্দের জাদুঘর। ঝাঁঝালো লোহার গন্ধ আর ভেজা কংক্রিটের মিশেলে বাতাস ভারী। ঘড়ির কাঁটা তখন সকাল 4:59। অর্ঘ্য বাইক থামিয়ে এক হাতে টর্চ বের করলো, অন্য হাতে পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো, নিজেকে সুরক্ষিত রাখতে। জায়গাটা একেবারে ফাঁকা, একমাত্র একটি পুরনো রক্ষণাবেক্ষণ শেড খোলা অবস্থায় দেখা যাচ্ছে দূরে। অর্ঘ্য ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকেই। হঠাৎ পেছন থেকে একটা ধাতব শব্দ, মনে হলো যেন কেউ ধাতুর উপর পা ফেললো। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু একটা রেলবগির ছায়া আর তার পাশে কিছু ঝোঁক। কুয়াশার ভিতর দিয়ে গলা পর্যন্ত কিছু স্পষ্ট নয়, কিন্তু তার শরীর বলছিল সে একা নেই। শেডের ভেতর ঢুকতেই একটা টেবিলে দেখা গেল তার উপর রাখা ছিল একটা খাম, আর তার পাশেই একটা ছোট পুরনো পকেট রেকর্ডার। অর্ঘ্য চারিদিক দেখে নিয়ে খামটা খুলল। ভেতরে একটা ছাপানো পৃষ্ঠা, তার উপর বড় করে লেখা ফাইল নাম্বার R43 অপারেশন কালিদাস। তার নিচে রঞ্জন সরকার এবং অন্য 3 জন 2018 সালে 4টি কেসে যুক্ত ছিল, যেখানে মিথ্যা তথ্য ছাপিয়ে হত্যা, ব্ল্যাকমেইল ও আর্থিক কেলেঙ্কারি ঢাকতে চাওয়া হয়। এই নথির অস্তিত্ব কাউকে জানিও না। ভিডিও রেকর্ডার চালাও। অর্ঘ্য এবার পকেট রেকর্ডারটা চালু করলো। শব্দ প্রথমে খটখটে, তারপর কণ্ঠ ভেসে এলো, একজন মহিলা কণ্ঠ, কড়া, নিয়ন্ত্রিত, যেন আতঙ্ক আর নিয়মের মাঝখানে দাঁড়ানো একজন অভ্যন্তরীণ কর্মী। আমার নাম বলা যাবে না, আমি শুধুমাত্র জানাতে চাই যেটা আপনি খুঁজছেন তার সত্যিটা প্রিন্টারে নেই, সেটা সিস্টেমে ঢুকে গেছে। এই শহরের বেশ কিছু গোপনীয় ফাইল আজও হার্ড কপি ছাড়া কোথাও নেই। এই খেলা তৈরি হয়েছে সেই তথ্য নিয়েই। সৃজিত সেটা বুঝে গিয়েছিল। ও বলেছিল সত্যি ফাঁস করতে, কিন্তু তখনই তারা তাকে খুঁজে বের করে। তারপর আপনি তো ছবি দেখেছেন, ও একা ছিল না, আরেকজনও ছিল, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অর্ঘ্য এক দৃষ্টে তাকিয়ে রইল। অন্যজন? তবে কি আরেকজন জীবিত আছে, যে হয়তো এই পুরো ষড়যন্ত্রের অংশ ছিল, বা আজ তার দিকে সাহায্যের হাত বাড়াতে চাইছে? হঠাৎ করে রেকর্ডিং থেমে গেল, যেন কেউ ইচ্ছা করে মাঝপথে কেটে দিয়েছে। অর্ঘ্য কিছুক্ষণ স্তব্ধ, তার হাতটা তখনও টেবিলের উপর রাখা কাগজে।
সে কাগজটা উল্টে দিল। পেছনে কিছু লিপি ছিল। তাকে খুঁজে পাও, ছায়ার মধ্যে মুখ আছে, শুধু আলোটা ঘুরিয়ে দেখতে হবে। পাতায় পাতায় যার ছাপ তার কাছেই আছে মৃত্যুর দ্বিতীয় চিঠি। ঠিক তখনই বাইরের ঝোপের ভিতর কিছু নড়াচড়ার শব্দ। অর্ঘ্য সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলো। টর্চের আলোয় দেখে ঝোপের পেছনে কেউ দৌড়ে পালাচ্ছে। সে তাড়াতাড়ি পিছু নিল, কিন্তু যেই বগির দিকে দৌড়ে গেল সেখানে পৌঁছে দেখলো কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা ছেঁড়া কাগজের টুকরো। তুলে নিয়ে আলোতে ধরতেই পড়া গেল, তুমি এগোলে আমি পেছনে থাকবো, তোমার প্রতিটি পায়ের শব্দ আমি গুনে রাখবো, ভুল কষলে মৃত্যু কাছ থেকে ছুঁয়ে যাবে। অর্ঘ্য এবার নিশ্চিত, শুধু তত্ত্ব নয়, এই তদন্তটা একটা দ্বৈরথে রূপ নিচ্ছে। দুইজন এক রহস্য, একজন খুনি আর একজন পথপ্রদর্শক। কিন্তু কে কাকে অনুসরণ করছে? এই ছেঁড়া কাগজ, এই রেকর্ডিং আর এই ছায়া, সব মিলে অর্ঘ্য বুঝতে পারল খেলার পরবর্তী চাল আসছে। আর খুব বেশি দেরি নেই। তার সামনে এখন দুটো পথ, পেছনে ফেরা অথবা ছায়ার পথ ধরে আরো অন্ধকারে নামা। সে দ্বিতীয়টা কি বেছে নিল। সকাল তখন 8টা ছুঁই ছুঁই। আকাশে এখনো রোদ ফোটেনি, কিন্তু শহর ঘুম ভাঙানো গতি নিতে শুরু করছে। অর্ঘ্যর চোখে এক ফোঁটা ঘুম নেই, শরীর ক্লান্ত, কিন্তু মনের মধ্যে ছুটছে এক দুর্দান্ত রক্তস্রোতের মতো উত্তেজনা। সে জানে শিকারের গন্ধ একবার নাকে ঢুকলে পশু থেমে যায় না, তেমনি একজন গোয়েন্দাও সত্যের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে থামতে পারে না। রেলিভার্ডে পাওয়া ফাইল R43 অপারেশন কালিদাস এখন তার ডেস্কে ছড়ানো। প্রতিটি লাইনের মাঝে সে খুঁজছে ছায়া, খুঁজছে ফাঁক, যেখানে লুকিয়ে আছে রঞ্জন সরকারের অপরাধ, এবং সেই অপরাধ থাকতে ব্যবহৃত হয়েছে ছাপাখানা, গোপন চিঠি, মিথ্যা সংবাদ আর খুন। তখনই অর্ঘ্য ফোন করলো তার পুরনো পরিচিতকে, তপন ব্যানার্জি, কলকাতা পুলিশের সাবেক গোয়েন্দা, বর্তমানে অবসরপ্রাপ্ত, কিন্তু অর্ঘ্যর সবচেয়ে নির্ভরযোগ্য উৎসদের একজন। তপনদা, একটা নাম মনে আছে? রঞ্জন সরকার। ওপাশ থেকে তপনের গলা ভারী, ঘুম জড়ানো। রঞ্জন সরকার? সে তো একটা সময় প্রায় আনটাচেবল ছিল। তার নাম মুখে আনাও অনেকের সাহসের বাইরে ছিল। তোমার কি পড়ে গেল ওই ভূতের ফাইলে? আমি একটা ফাঁদে পা দিয়েছি মনে হচ্ছে। কেউ চিঠি পাঠিয়ে একটা মৃতদেহের ছবি দেখিয়েছে, তারপর একের পর এক ইশারা করে আমাকে এনে ফেলেছে ঠিক ওইসব ঘটনার কেন্দ্রে, যা রঞ্জন সরকারদের মতো লোকেরা চাপা দিয়ে রেখেছিল। দেখ, ওসব ভুলে যাওয়াই ভালো। এসব নাড়লে গন্ধ আসে, আর সেই গন্ধে ভয়ঙ্কর কুকুরেরা ছুটে আসে। তুই সরে যা। অর্ঘ্য চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, তপনদা, আপনি যদি এই তদন্তে আমাকে সহায়তা না করেন, তাহলে আমার পরবর্তী ছবিটা হয়তো আর কেউ দেখতে পাবে না, কারণ ততদিনে আমি একটা পুরনো রিপোর্টার হয়ে যাব। মৃত শুয়ে থাকবো কোনো পরিত্যক্ত ঘরের মেঝেতে। আপনি কি সেটা চান? লম্বা নিঃশ্বাসের পর তপন বললেন, ঠিক আছে, দুপুর 3টেয় কলেজ স্ট্রিটের পুরনো বুক শপ বিবেকানন্দ বুক হাউসের পেছনে দেখা কর। অনেক কিছু আছে বলার, কিন্তু ফোনে নয়। অর্ঘ্য জানত তপনের এই ধরনের ডাকে সবসময় কিছু গভীর কথা লুকিয়ে থাকে। সে তখনই স্থির করলো দুপুর পর্যন্ত সময় নষ্ট করা যাবে না। ওই সময় সে নিজেই একটা ছদ্মবেশে যাবার সিদ্ধান্ত নিল সেই জায়গায় যেখানে একসময় R43 অপারেশন শুরু হয়েছিল। আনন্দলোক কনসালটেন্সি নামে একটি ছায়া প্রতিষ্ঠান, যা শহরে কেবল 3 বছর টিকেছিল এবং হঠাৎ একদিন বন্ধ হয়ে যায়। তার পুরনো রেকর্ড ঘাঁটতে ঘাঁটতেই উঠে এলো সেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন পেপার। মালিক হিসেবে নাম রুদ্র মিত্র, ঠিকানার পাশে লেখা অফিস শিফটেড, নয়া তথ্য নেই। অর্ঘ্যর মনে পড়ল রুদ্র মিত্র একসময় কাজ করত নব্যযুগ নামে একটি বিতর্কিত সাপ্তাহিকে, যেটা সরকারি চাপের মুখে বন্ধ হয়ে যায়। বেলা 1টার দিকে অর্ঘ্য পৌঁছল ভবানীপুরের পুরনো এক লাল ইটের দোতলা বাড়ির সামনে, যেখানে রুদ্র একসময় ভাড়া নিত অফিস চালাতে। এখন জায়গাটা পরিত্যক্ত, সামনের দরজার তালা, কিন্তু জানালার কাঁচের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ভেতরে কিছু কাগজপত্র এখনো পড়ে আছে। পুরনো
ডেস্ক ফ্যান, একটা লম্বা চেয়ার আর দেয়ালে ছেঁড়া কিছু পোস্টার। সবচেয়ে আকর্ষণীয় সেই পোস্টার, যার এক কোণে ছোট হরফে লেখা আছে, তুমি যা জানো তাই তোমাকে শেষ করবে, সুতরাং না জানাই ভালো। ঠিক তখনই পেছনে আওয়াজ, এইখানে কিছু খুঁজছেন? অর্ঘ্য ঘুরে দেখল এক বৃদ্ধ ভদ্রলোক, মাথায় টুপি, চোখে চশমা, কাঁধে বাজারের ব্যাগ। আমি এই বিল্ডিংয়ের মালিকের ছেলে। এখানে আপনি? অর্ঘ্য মুচকি হেসে বলল, রুদ্র মিত্র খোঁজে এসেছি। আপনি কি চিনতেন তাকে? ভদ্রলোক একটু চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, রুদ্র মিত্র নেই। 3 বছর আগে আত্মহত্যা করেছে বলে পুলিশ রিপোর্ট হয়েছে, কিন্তু আমি জানি সেটা ছিল খুন। ও একটা ভুল ফাইল হাতে পেয়েছিল, কালিদাস নামে কোনো কিছু। তারপর থেকেই তার উপর নজর রাখা হচ্ছিল। একদিন ও নিখোঁজ, পরে ওর মরদেহ পাওয়া যায় তারই ফ্ল্যাটে, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। কিন্তু খেয়াল করবেন, ঘরের সব কাগজ ছিঁড়ে ফেলা হয়েছিল, শুধু একটা বাক্স উধাও হয়েছিল। অর্ঘ্যর গলা শুকিয়ে এলো। বাক্স? কেমন বাক্স? ভদ্রলোক বললেন, লোহার, তলার দিকে কিছু খোদাই ছিল। আমি নিশ্চিত সেটা কেউ নিয়ে গেছে, যে এখন চাইছে আপনি যেন তার পেছনে হাঁটতে থাকেন, যতক্ষণ না আপনি হাঁটতে হাঁটতে পৌঁছে যান নিজের কবরের কিনারায়। অর্ঘ্য এবার বুঝতে পারল, এই রহস্য শুধু কাগজ বা ছাপাখানার মধ্যেই নেই, এটা লুকিয়ে আছে শহরের ভাঁজে, পুরনো দরজার পেছনে, মানুষের মনের ভেতরে। তার একটাই সিদ্ধান্ত, তপনের সঙ্গে দুপুরে দেখা করা জরুরি, কারণ সময়ের পড়তে পড়তে এখন গুটিয়ে যাচ্ছে মৃত্যুর মোড়ক, এবং পরবর্তী চিঠি তার জন্য তৈরি। বেলা তখন 3:05। পার্লে স্ট্রিটের ভিড়ভাট্টা একটু একটু করে সরতে শুরু করেছে। বইয়ের দোকানগুলোয় এখনো কিছু ছাত্র, গবেষক আর বইপ্রেমীরা ঘোরাঘুরি করছে, কিন্তু অর্ঘ্যর চোখ খুঁজছে সেই দোকান, বিবেকানন্দ বুক হাউস, যেটার পেছনের অন্ধকার স্টোররুমে আজ দেখা হবে তপন ব্যানার্জির সঙ্গে। দোকানের পাশের সরু গলি দিয়ে ঢুকতেই গন্ধ এসে লাগলো নাকে। পুরনো বই, গুমোট বাতাস আর কিছুটা পুরনো কাঠের গন্ধ। পেছনের দরজার সামনে দাঁড়িয়ে অর্ঘ্য হালকা করে 3 বার টোকা দিল। কিছুক্ষণ পরে দরজা খুলল। তপন ব্যানার্জি, ধূসর পাঞ্জাবি গায়ে, চোখে ভারী ফ্রেমের চশমা আর মুখে একটা কঠিন অনুচ্চারিত চাপা উদ্বেগ। ভেতরে আয়। ঘরটা অন্ধকার, শুধু একটা ডিম লাইট জ্বলছে। তপন একটা চেয়ার এগিয়ে দিল আর নিজে বসে বলল, তুই যেখানে গেছিস সেটা একটা রক্ত মেশানো গলি। এটা কেস না, এটা নরকের ফাঁদ। তুই জানিস অপারেশন কালিদাস কি ছিল আসলে? অর্ঘ্য চুপ তাকালো। জানি না, শুধু নামটাই পেয়েছি, আর কিছু চিহ্ন, ছাপাখানা, গোপন ফাইল, একাধিক মৃতদেহ আর একটা পুরনো ভিডিও। তপন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, অপারেশন কালিদাস ছিল 2017 সালে একটা গোপন সরকারি প্রস্তাব, যা কোনোদিন অফিসিয়ালি কার্যকর হয়নি। উদ্দেশ্য ছিল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। সরকারি ফ্যাক্ট মডিউল অনুযায়ী কিছু নির্দিষ্ট ছাপাখানার মাধ্যমে জনমানসে নির্দিষ্ট বার্তা ঢোকানো হতো, বুঝলি? মিথ্যে ছড়িয়ে সত্য ঢেকে দেওয়া। অর্ঘ্যর মুখ শক্ত হলো। তাহলে সৃজিত ছিল সেই ছাপার কোঅর্ডিনেটরদের একজন, কিন্তু ওর বিবেক জেগে উঠেছিল। সে বুঝতে পেরেছিল তার মাধ্যমে কোনো বিরুদ্ধ কণ্ঠস্বরকে দুর্নাম করে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই জন্যই সে প্রমাণ সংগ্রহ শুরু করছিল। 3টি খুন, 2টি মিথ্যা খবর আর একটি রাজনৈতিক ব্ল্যাকমেল। কিন্তু সৃজিত ভুল করেছিল। সে সেই প্রমাণ কাউকে দেখানোর আগেই ধরা পড়ে যায়। অর্ঘ্য এবার ধীরে ধীরে বলতে লাগলো, রঞ্জন সরকার ছিল প্রধান পরিকল্পক। তার অধীনেই ছাপাখানার মাধ্যমে চলত খবর ম্যানিপুলেশন। আমি যা বুঝেছি সেই আর ওর নামে প্রতিনিধিত্ব করে। তপনের মুখের ভঙ্গি বদলে গেল। সে একটু সামনে ঝুঁকে বলল, আর মানে শুধু রঞ্জন নয়, এটা একটা কোড। আমি যখন সরকারি গোয়েন্দা বিভাগে ছিলাম তখন আমার কানে এসেছিল, আর ছিল 5 সদস্যের একটা কোড সেলের নাম, রক্তরেখা। এই সেলের কাজ ছিল রাষ্ট্রবিদ্রোহী যে কোনো কণ্ঠস্বরকে নীরবে সরিয়ে দেওয়া কিংবা তথ্যকে ভাঙিয়ে জনমতকে প্রভাবিত করা। আর এই সেল যাদের ব্যবহার করত তারা সাধারণ মানুষ নয়, তারা ছিল সাংবাদিক, ডিজাইনার,
ছাপার কারিগর, এমনকি কিছু সাহসী অফিসারও। অর্ঘ্য থ হয়ে রইল। তাহলে আমি যা ধরছিলাম তার থেকেও ব্যাপারটা গভীর, ব্যাপক। তপন এবার জোরে ফিসফিস করে বলল, তুই যা ধরিসনি সেটাই ভয়ানক। এই সেল আবার সক্রিয় হয়েছে। 5 বছর চুপ থাকার পর আবার কেউ চাইছে এই পুরনো তথ্যগুলো নতুন করে চাপা দিতে, এবং তার জন্য দরকার প্রথমেই সেই সব প্রমাণ মুছে ফেলা, যারা জানে কিছু এবং যারা খুঁজে বেড়াচ্ছে। অর্ঘ্যর চোখে আলো ঝলসে উঠল। সে এবার বুঝতে পারল তার বিরুদ্ধে খেলা শুরু হয়েছে বহু আগে থেকেই। প্রতিটি চিঠি, প্রতিটি ছায়া, এমনকি প্রতিটি দিক নির্দেশ সবই ছিল এই শিকারে তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। একদম প্রথম চিঠিটা যদি সে না খোলে তাহলেও খেলাটা শুরু হতো, কিন্তু এখন সে তার কেন্দ্রবিন্দুতে। তপনদা, আপনার কি মনে হয় খুনি আমাকে সাহায্য করতে চাইছে? তপনের ঠোঁটের কোণে হালকা হাসি। হয়তো, অথবা হয়তো সে শুধু দেখছে তুমি কবে ফাঁদে পড়বে। মনে রাখিস, ছায়া কখনো আপন করে না, শুধু অনুসরণ করে। আর অনেক সময় ছায়া আসলে সেই ব্যক্তি যাকে আমরা আয়নায় খুঁজে পাই না। ঠিক তখনই অর্ঘ্যর মোবাইলে একটা নতুন মেল এলো। সাবজেক্ট লাইন, ইয়োর নেক্সট ট্রুথ অ্যাওয়াইটস। ভেতরে শুধু একটা লাইন, ফলো দ্য লিঙ্ক ট্রেইল, পেজ 29। তার সঙ্গে অ্যাটাচমেন্ট, একটা পুরনো সংবাদপত্রের স্ক্যান কপি। অর্ঘ্য তাকিয়ে দেখল দৈনিক কল্লোল পত্রিকার এক পুরনো সংস্করণ। তার পেজ 29-এ একটি দুর্ঘটনার খবর। অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার, গলায় দাগ, মুখ বিকৃত। পুলিশ জানায় আত্মহত্যা। নিচে ছোট করে নাম, ফটো শুভ্রনীল মুখার্জি। অর্ঘ্যর চোখ কুঁচকে গেল। এই নাম তো তার চেনা। শুভ্রনীল ছিল এক ফ্রিল্যান্সার সাংবাদিক যে একসময় হঠাৎ উধাও হয়ে যায়। সে কি সৃজিতের মতোই কোনো প্রমাণ সংগ্রহ করেছিল? তপন ধীরে বলল, তুই এখন শুধু ছায়ার পেছনে দৌড়চ্ছিস না, এখন ছায়াটাই তোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অর্ঘ্য হাতে ধরা সংবাদপত্রের স্ক্যান কপি বারবার দেখছিল। পেজ 29, একটা নির্দিষ্ট অনুচ্ছেদে ঠাসা ছোট্ট খবর, যেন শত কোলাহলের ভিড়ে চাপা পড়ে যাওয়া এক নিঃশব্দ চিৎকার। সেই অজ্ঞাত পরিচয় যুবক যার মৃতদেহ উদ্ধার হয়েছিল শহরের প্রান্তে। তার ছবি নয়, মুখ ছিল বিকৃত, মুখহীন এক লাশের মতো, কিন্তু রিপোর্টারের নাম শুভ্রনীল মুখার্জি তাকে ঝাঁকিয়ে দিল। শুভ্রনীল ছিল একসময় উঠতি সাংবাদিক। অর্ঘ্যর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল 2016 সালের এক কনফারেন্সে। ছেলেটার চোখে ছিল আগুন, প্রশ্নে ছিল ছ্যাঁকা দেওয়ার সাহস। একবার সে বলেছিল, ভাই, আমি সত্য খুঁজি, তবে সেটা কেউ গিলে ফেলার আগেই বের করতে হবে। তারপর একদিন খবর এলো সে নিখোঁজ। তারপরও কেউ খোঁজেনি বেশি, কারণ ও ছিল একজন ফ্রিল্যান্সার। পুলিশের ফাইলে লেখা হলো আত্মহত্যা সন্দেহে, মামলা বন্ধ। তবে কেন এখন এই কেসটাই আবার সামনে এলো? অর্ঘ্য দ্রুত ফোন করলো শহরের আর্কাইভ বিভাগে। দৈনিক কল্লোলের পুরনো সংস্করণ এখনো সংরক্ষিত রয়েছে কিনা সেটা জানার জন্য। কিছুক্ষণ পর জানা গেল সেন্ট্রাল স্টেট লাইব্রেরিতে রাখা আছে সেই সংস্করণ। সে আর এক মুহূর্ত দেরি করল না। দুপুর গড়িয়ে বিকেল হতেই সে পৌঁছে গেল বিশাল সেই লাইব্রেরিতে। পুরনো কাঠের তাক, ধূলি ধূসরিত বইয়ের স্তূপ, আর নীরবতার মাঝে ছড়িয়ে থাকা মলিন কাগজের ইতিহাস। এইসবের ভেতরেই লুকিয়ে ছিল সময়ের ছেঁড়া পাতাগুলো। লাইব্রেরিয়ান যখন পত্রিকার ফাইলটা এনে দিলেন, অর্ঘ্য ঠিক হাতে তুলে নিল সেই পাতা, পেজ 29, যেখানে সত্যের ছায়া রেখা আঁকা হয়েছিল একবার, তারপর চাপা পড়েছিল ইচ্ছে মতো। সে হাত দিয়ে স্পর্শ করল সেই রিপোর্টের কালি, যেন অনুভব করতে চাইল শুভ্রনীলের শেষ ছোঁয়া। খবরের নিচে একটি কিউআর কোডের মতো দেখতে অদ্ভুত বক্স আকৃতির কালি চিহ্ন ছিল। পুরোপুরি বোঝা যাচ্ছিল না, কিন্তু অর্ঘ্যর গোয়েন্দা চোখ সেটা এড়ায় না। সে দ্রুত মোবাইলে ছবি তুলল ও পরে ছবি বাড়িয়ে এনহ্যান্স করে দেখতে লাগলো। চমকে উঠল, কিউআর কোড নয়, এটা আসলে এক ধরনের মাইক্রো টাইপ সেটিং, যা 70-80 দশকের ছাপার কৌশল।
খুব সূক্ষ্মভাবে টাইপ ফরম্যাটকে ভেঙে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজালে সেখানে গোপন বার্তা রাখা যেত। এই টেকনিক আজ আর কেউ ব্যবহার করে না, অথবা করে না বলেই ধরা পড়ে না। অর্ঘ্য সেটা ডিজিটালি পুনরায় তৈরি করলো। ধীরে ধীরে ফুটে উঠল একটা গোপন বার্তা, 5টি শব্দে গঠিত, কালিদাস লাইভস ইন রুম নাম্বার 305। তার দম বন্ধ হয়ে এলো কিছুক্ষণের জন্য। কালিদাস, অপারেশনের কোড নাম লাইভস, মানে সে এখনো জীবিত। রুম নাম্বার 305, কোন রুম, কোথায়? অর্ঘ্য দ্রুত ফোনে তার ডেটাবেস ঘাঁটল এবং মিলে গেল একটি হোটেলের নাম, হোটেল রাজদীপ। কলেজ স্ট্রিটের কাছেই একটা পুরনো হেরিটেজ গেস্ট হাউস, যেখানে এখনও রুম নাম্বার 305 ব্যবহৃত হয়, যদিও ঘরটা বহুদিন থেকে বন্ধ। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে রওনা হলো সেই হোটেলের দিকে। শহরের বিকেলের রোদ তখন উঁকি দিচ্ছে বিল্ডিংয়ের ছাদের আড়ালে, আর সড়কের ভিড়েও একটা অদ্ভুত চঞ্চলতা কাজ করছে, যেন সবকিছু তাড়াতাড়ি কিছু ঘটতে চলেছে, আর শহর তার ছায়া সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। হোটেলের সামনে দাঁড়িয়ে সে কানে হাত রাখল। ভেতরটা যেন নিঃশব্দে হাঁপাচ্ছে। রিসেপশনে থাকা বুড়ো লোকটা যখন জানতে পারল অর্ঘ্য রুম নাম্বার 305 দেখতে চায়, তার মুখের পেশি কেঁপে উঠল। ও ঘর তো বেশ কিছু বছর ধরে বন্ধ সাহেব, তালা দেওয়া, কেউ ওঠে না। তালা খুলতে কত টাকা লাগে? অর্ঘ্য ঠোঁটে ছিল ক্লান্ত কিন্তু নির্ভুল আত্মবিশ্বাস। বুড়ো লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার দায়িত্ব হলে আমি চাবিটা দেব। চাবি হাতে নিয়ে সে উঠল 3 তলায়। করিডোর পেরিয়ে সে দাঁড়ালো দরজার সামনে। রুম 305। দরজা গায়ে ধুলিমাখা একটা পুরনো নামপত্র, যেখানে কালি উঠে গিয়ে লেখা ঝাপসা, কিন্তু যদি ভালো করে দেখো বোঝা যায় একসময় এখানে কেউ লিখেছিল আর মুখার্জি। দম বন্ধ করে চাবি ঘুরিয়ে দরজা খুলল অর্ঘ্য। ঘরের ভেতর যেন সময় থেমে আছে। ধুলোর চাদরে ঢাকা বিছানা, জানালার পাশের ডেস্কে পড়ে থাকা পুরনো বই, আর দেওয়ালের ঠিক মাঝখানে একটা বড় ক্যালেন্ডার। তারিখ দাঁড়িয়ে আছে 23 এপ্রিল 2019। অর্ঘ্য এগিয়ে গেল ডেস্কের দিকে। খোলা ড্রয়ার, আর ভেতরে একটা ছোট্ট চিঠি। চিঠিতে লেখা, তুমি এসেছো, আমি জানতাম তুমি একদিন আসবে। এখন যা জানবে সেটা তোমাকে বাঁচাবে না, কিন্তু যদি তুমি সত্যি জানতে চাও তাহলে চিঠির নিচে থাকা লাল রেখাটির পিছনে চলো, কারণ খুনি একজন নয়। তার ঠিক নিচে চিঠির কাগজে ছিল একটা লাল কালির আঁচড়, একটা দাগ, যা বাঁ দিক থেকে ডান দিকে উঠে গিয়ে থেমে গেছে মাঝপথে। অর্ঘ্য অনুভব করল এই রহস্যের শুরুতে যা সে ভেবেছিল তা অতি সরল এক খেলা, সেটা এখন পরিণত হয়েছে এক জালবদ্ধ সত্যতে, যেখানে খুনি শুধুমাত্র একজন নয়, বরং একাধিক মুখ, একাধিক হাত, একাধিক উদ্দেশ্য। আর এই সব কিছু একসাথে গাঁথা আছে একটি কালি রেখার আড়ালে, যেটা সে এখন শুধু অনুসরণ করছে না, বরং ধীরে ধীরে সেটার মধ্যে ডুবে যাচ্ছে। রুম নাম্বার 305 সেই পুরনো ধুলো জমা ঘর যেন মুখ খুলে কিছু বলতে চাইছিল। অর্ঘ্যর মনে হচ্ছিল দেয়াল, জানালা, এমনকি আলো পর্যন্ত চুপি চুপি শুনে রেখেছে কাউকে, যার অস্তিত্ব আজ কেবল কালি, রক্ত আর আতঙ্কে ছাপা। হাতে ধরা সেই চিঠির লাল দাগটুকু যেন বলছে, এগিয়ে চলো, কিন্তু মনে রেখো যা দেখছো তা সবটাই সত্যি নয়। ড্রয়ারের নিচে আবারও খোঁজ করতে গিয়ে হঠাৎ তার আঙুল ছুঁয়ে গেল একটা পাতলা ধাতব স্লাইড, আকারে পুরনো মাইক্রোফিল্মের মতো। সেই স্লাইডে ছোট ছোট টাইপে কিছু লেখা, এতটাই সূক্ষ্ম যে খালি চোখে পড়ে না। অর্ঘ্য জানে এটা পড়তে হলে একটা প্রজেক্টর দরকার হবে, আর এমন যন্ত্র সে খুঁজে পাবে শহরের একটা জায়গায়, কঙ্কন ঘোষের ব্যক্তিগত গবেষণাগারে। কঙ্কন ঘোষ এক উদ্ভ্রান্ত প্রযুক্তির প্রেমী, যার বাড়ি উত্তর কলকাতার এক পুরনো গলির শেষে। মানুষটা একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, কিন্তু সরকারি প্রকল্পে হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন। তিনি এখন প্রায় একা, অথচ অর্ঘ্য জানে এই মানুষটি একমাত্র এমন তথ্য পাঠ করতে পারবেন
যা কালি বা কাগজে নয়, বরং আলোর ছায়ায় লুকিয়ে থাকে। রাত 8টা নাগাদ অর্ঘ্য পৌঁছলো সেই অন্ধকার গলির মুখে। রাস্তায় আলো কম, পথ নিস্তব্ধ। গলির শেষে থাকা দোতলা বাড়িটার দরজায় হালকা ধাক্কা দেওয়া মাত্র ভেতর থেকে একটা হালকা কাশির আওয়াজ, তারপর দরজার ছিটকিনি খুলে গেল। তুই এসেছিস? জানতাম, বললেন কঙ্কন, যেন অর্ঘ্যর উপস্থিতি আগে থেকেই আঁচ করেছিলেন। অর্ঘ্য তাকে স্লাইডটা দেখালো। কঙ্কন চশমা ঠিক করে নিঃশব্দে সেটি হাতে নিয়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেলেন। অর্ঘ্য অনুসরণ করল। ঘরটিতে অদ্ভুত সব যন্ত্রপাতি, তার ঝুলছে, পুরনো কম্পিউটার, প্রজেক্টর, আর দেওয়ালের একপাশে সাদা পর্দা। স্লাইডটা ইনসার্ট করে আলো চালু হতেই ফুটে উঠল কাঁচা ধূসর আলোয় লেখা শব্দগুলো। অর্ঘ্য চোখে চেপে ধরে পড়তে লাগলো, কালিদাস ইজ নট এ পার্সন, কালিদাস ইজ এ প্রোটোকল ডিজাইন টু ইরেজ, টু এডিট ট্রুথ, to fabricate dissent. If this is being read, the second stage has already begun. The sleeper has awakened. অর্ঘ্যর শরীর হিম হয়ে গেল। সে এতদিন ধরে যাকে কালিদাস নামে একজন ব্যক্তি ভাবছিল, সে আদতে একটি প্রোগ্রাম, একটি সরকারি প্রোটোকল, এক অদৃশ্য সেন্সরশিপ মেশিন, যা কাজ করে তথ্য নিয়ন্ত্রণে। যারা এর পেছনে থাকে তারা নিজেদের বলে রক্তরেখা, আর তারা বিশ্বাস করে সত্য মানে যা মানুষের সামনে রাখা হয়, আর বাকিটা মুছে ফেলাই কাজ। অর্ঘ্য তখন ফিসফিস করে বলল, এই প্রোটোকলের দ্বিতীয় ধাপ মানে কি? কঙ্কন তাকিয়ে রইলেন। তারপর আস্তে বললেন, প্রথম ধাপে তথ্য বিকৃত করা হয়, দ্বিতীয় ধাপে তথ্য বহনকারীকে মুছে ফেলা হয়। বুঝলি তো? অর্ঘ্যর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এর মানে সৃজিত, শুভ্রনীল, এরা ছিল সেই প্রোটোকলের ফাঁদে পড়া সত্যবাহক, যাদের কাজ ছিল সততা, কিন্তু তাদের পরিণতি হয়েছিল নীরবতা। ঠিক তখনই অর্ঘ্যর মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজ লেখা, তুই অনেকটা দেখে ফেলেছিস, এখন দুটো রাস্তা, আমাদের সাথে কাজ কর, অথবা তোর ছবিও ছাপা হবে শুধু একবার, অজ্ঞাত পরিচয় লাশ হিসেবে, রাত 12টার মধ্যে উত্তর চাই। আর এই প্রথমবার আর সরাসরি কথা বলছে, কোনো ছায়াই নয়, কোনো ফিসফিসানিও নয়। এবার সে চাইছে অর্ঘ্যর নির্বাচন। অর্ঘ্য কিছুক্ষণ চুপ করে থাকলো। তার মাথায় ভেসে উঠছিল সৃজিতের কাঁপা চোখ, শুভ্রনীলের বিকৃত মুখ, আর সেই প্রজেক্টর আলোর তীব্র রঙে লেখা বাক্যগুলি, দ্য স্লিপার হ্যাজ অ্যাওয়াকেন্ড। হ্যাঁ, সে জানে এবার ঘুমিয়ে থাকার সময় নয়, কিন্তু তার সামনে সত্যি এবার দুটো রাস্তা, একটা শান্ত আত্মসমর্পণ, অথবা আর একটা বিপজ্জনক প্রকাশ। অর্ঘ্য নিজের ভেতরেই বলল, আমার ছবি ছাপা হোক, ঠিক আছে, কিন্তু তার আগেই আমি ছাপিয়ে দেব সত্য, যতটা সম্ভব, যতটুকু পারি। ঘড়িতে তখন রাত 10:25। সে জানে রাত 12টার আগে তাকে পৌঁছতে হবে প্রেস ক্লাবে, যেখানে এক পরিচিত সম্পাদক অপেক্ষা করছে, এবং তার হাতেই তুলে দিতে হবে সেই সমস্ত তথ্য, চিঠি, ছবি, ভিডিও, আর আজকের এই স্লাইড। কিন্তু সেটাও জানে আর তাকে থামানোর জন্য যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। তার বাইক স্টার্ট হলো। শহরের বাতাসে গুনগুন করছে কিছু, নাকি ছায়া ফিসফিস করে বলছে, তোর যাত্রা শুরু, কিন্তু শেষটা তো আমিই লিখব। রাত তখন 11:25। শহরে যেন নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। বাতাসের মধ্যে একটা চাপা আতঙ্কের সুর বাজছে। অর্ঘ্যর বাইক ছুটছে রাস্তার ফাঁকা গলিপথ ধরে। গন্তব্য কলকাতা প্রেস ক্লাব। তার পিঠে একটা ব্যাগ, যার ভেতরে রয়েছে সেই স্লাইড, সেই চিঠি, সেই ছবি, আর সবচেয়ে বড় কথা, সেই প্রমাণ যা আর প্রোটোকলের পর্দা সরাতে পারে। সে জানে এই রাতটা হয় শেষ রাত, নয়তো একটা নতুন ইতিহাসের শুরুর রাত। প্রেস ক্লাবের কাছাকাছি পৌঁছতেই তার মোবাইল আবার বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা অদ্ভুত সংখ্যা, 00000। সে কলটা ধরল। অর্ঘ্য সেন, একটা মেকানিক্যাল, কৃত্রিমভাবে মডিফাইড কণ্ঠ। তুমি ভাবছো তুমি ছাপাবে কিছু? তুমি জানো না, আমরা ইতিমধ্যেই তোমার মেইল, ক্লাউড, এমনকি
মেসেজেও ঢুকে গেছি। তুমি এখন শুধু সত্য নয়, নিজের অস্তিত্বই হারাতে চলেছ। অর্ঘ মুচকি হাসলো। তুমি আমার মোবাইলে যা চাও করো, কিন্তু একটা ভুল করেছ। আমি যা জানি তা শুধু ফাইল নয়, আমি সেটা মানুষের মুখে বলবো, কাগজে লিখব, আর তারপর ছড়িয়ে পড়বে গলির মোড়ে, বইয়ের পাতায়, আর তোমাদের ভয়ঙ্কর কল্পনার চেয়েও তীব্র গতিতে। ওপাশ থেকে নিঃশব্দ। তারপর আবার কণ্ঠ ভেসে এলো, এবার অনেক নিচু সুরে। তাহলে আমাদের আর বিকল্প নেই। বাইক থেকে নামো এখনই, পেছনে তাকাবে না, রাস্তাটা ছেড়ে দাও, নইলে তোমার গল্প এখানেই শেষ। অর্ঘ কাঁধে বাঁধা ব্যাগটা শক্ত করে চেপে ধরল। তার বাইকের হেডলাইট তখন প্রেস ক্লাবের দেওয়ালে আলো ফেলছিল। ঠিক তখনই বাঁ দিকের গলির মাথায় একটা কালো স্করপিও দাঁড়িয়ে পড়ল। হেডলাইট নিভে গেল। তারপর এক এক করে নামলো তিনজন, কালো পোশাক, মুখ ঢাকা, হাতে কিছু চকচকে জিনিস। অর্ঘ বাইক থামিয়ে ধীরে ধীরে ব্যাগটা নিয়ে নামলো। তার মুখে এখনো কোনো ভয় নেই, বরং চোখে একটা কঠিন রাগ। সে জানে ওরা এসেছে থামাতে, কিন্তু সে থামবে না। তাদের একজন এগিয়ে এলো, কড়া গলায় বলল, গিভ আস দ্য ব্যাগ, আর কিছু চাই না। অর্ঘ বলল, তাহলে তো তোমরা কিছুই জানো না। ব্যাগটা আমি শুধু নিয়ে যাচ্ছি না, আমি তো আগে থেকেই সব স্ক্যান করে ক্লাউডে তুলে পাঠিয়ে দিয়েছি। তারা থমকে গেল। অর্ঘ সুযোগ বুঝে এক ধাক্কায় সামনে দাঁড়ানো লোকটার গায়ে ঘুষি মেরে ব্যাগ হাতে নিয়ে দৌড় লাগলো প্রেস ক্লাবের গেটের দিকে। পেছনে চিৎকার, দৌড়, একটা ধাতব শব্দ, কেউ হয়তো অস্ত্র বার করছে। ঠিক তখনই সামনে থেকে বেরিয়ে এলো ক্লাবের নিরাপত্তা রক্ষী, সঙ্গে ক্লাবের পরিচিত সাংবাদিক রূপম বিশ্বাস, যাকে আগেই ইমেল করে সতর্ক করা হয়েছিল। অর্ঘ এদিকে। গেট খুলে গেল। অর্ঘ ঢুকে পড়ল ভিতরে। বাইরের লোকগুলো গেটের সামনে দাঁড়িয়ে রইল। এবার আর কোনো শব্দ নেই, শুধু ঘৃণার আগুনে জ্বলন্ত চোখ, যেন বলছে, আজ না পারলে কাল আমরা ফিরে আসব। অর্ঘ হাঁপাতে হাঁপাতে ভিতরে এসে ব্যাগ খুলল। প্রজেক্টর চালু করা হলো, স্লাইড ফেলা হলো স্ক্রিনে, কাগজগুলো কপি করা শুরু হলো। রূপম বলল, তুই বুঝেছিস তো, এটা ছাপা মানেই ঝড় বয়ে যাবে। অর্ঘ বলল, হ্যাঁ, কিন্তু এটাই তো আসল। ঝড় না উঠলে পুরনো বাতাস যাবে না। রক্তরেখা ভাঙতে হলে কালি মুছতে হবে না, বরং তা দিয়ে সত্য লিখে যেতে হবে। রাত তখন 11:59। ঠিক তখনই প্রেস ক্লাবের সামনে আবার আলো জ্বলল। পুলিশের গাড়ি। অর্ঘর স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারা কি ধরা পড়ল? কিন্তু গাড়ি থেকে নেমে এলো এক চেনা মুখ, তপন ব্যানার্জি। তিনি এগিয়ে এসে বললেন, ভয় নেই, আমি সব জেনেছি। তুমি যা করছো তা সাহসের কাজ। এখন তোমার চারপাশে আমরা থাকব। অর্ঘ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে ছিল না কোনো বিজয়ের লাশ, কোনো গর্ব নয়, শুধু একটা গভীর প্রশান্তি। আজ সে সত্যের দিকে একটা পা বাড়িয়েছে। হয়তো সামনে অনেক বিপদ আছে, হয়তো এই লড়াই থামবে না, কিন্তু এবার সে জানে সেই ছায়া যা এতদিন তাকে অনুসরণ করেছে এবার তার পেছনে হেঁটে যাচ্ছে। এবার নেতৃত্বে অর্ঘ। কলকাতা প্রেস ক্লাবের ভেতর সেদিন রাত 2টো পর্যন্ত আলো জ্বলেছিল। অনেকগুলো ডেস্ক জুড়ে ছড়ানো কাগজ, স্লাইড, মাইক্রোফিল্ম, হাতে লেখা নোট, সব মিলিয়ে যেন এক যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ঘরটা। কেবল অস্ত্রের জায়গায় ছিল প্রমাণ। অর্ঘ, তপন ব্যানার্জি, রূপম বিশ্বাস আর আরও 2জন সাহসী রিপোর্টার মিলে তৈরি করছিল এক বিস্ফোরক প্রতিবেদন, যেটা প্রকাশ্যে এলেই কেঁপে উঠবে পুরনো কাঠামো। রাত তখন 3টে পেরিয়ে গেছে। বাইরে নীরব, কিন্তু বাতাসে এক অদ্ভুত গতি, যেন কিছু একটা ঘটতে চলেছে, অথবা হয়তো ইতিমধ্যেই ঘটেছে। তখনই তপন ব্যানার্জি এসে একটা প্রিন্ট আউট অর্ঘর সামনে রাখলো। সেটাতে বড় করে হেডলাইন লেখা, কালিদাসের অভিশাপ, এক অদৃশ্য প্রোটোকলের নৃশংস সত্য। সাব হেডিং, রক্তরেখা নামের এক গোপন সেল কিভাবে খুন, মিথ্যে সংবাদ ও তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে দেশ জুড়ে ছড়িয়েছিল ভয় আর বিভ্রান্তির, প্রমাণসহ এক সাংবাদিকের বিবরণ। অর্ঘ বসে রইল কিছুক্ষণ, চোখ স্থির, মনে গভীর এক শূন্যতা। সে জানে এই রিপোর্ট ছাপা হওয়া মানেই
শুরু হবে রাজনৈতিক চাপ, মামলা, হুমকি, হয়তো কারো মৃত্যু। কিন্তু সে এটাও জানেন, না বললে কালই কোনোদিন সত্যি হয়ে উঠতে পারে না। রাত 3:30টায় রিপোর্ট প্রেসের দিকে পাঠিয়ে দেওয়া হলো। প্রথমবারের মতো অর্ঘ্য নিজের ভেতরে একটা অদ্ভুত নরমতা অনুভব করল, যেন সে বহুদিন পরে শ্বাস নিচ্ছে মুক্ত বাতাসে। সেই শ্বাস যার প্রতিটি অনুপরমাণু সত্যের কাছে দায়বদ্ধ। ঠিক তখনই তার মোবাইলে আবার একটা মেসেজ আসে। এইবার প্রেরক অজানা নয়, নাম রঞ্জন সরকার। মেসেজে শুধু একটাই লাইন, তুমি জানো না কি জিনিস জাগিয়ে তুলেছ। কালিদাস শুধু একটা প্রোটোকল নয়, এটা একটা আদর্শ, যেটা তোমাদের মতো মানুষের ভিতরে বসবাস করতে শিখে গেছে। অর্ঘ্য চুপ করে রইল। সে জানে রঞ্জন সরকার জীবিত। হয়তো পুরো সময় সে এক কোণে বসে দেখছিল কিভাবে তার প্রোটোকল ভাঙছে, কিভাবে কালিরেখা ফুটে উঠছে সত্যের পাতায়। কিন্তু অর্ঘ্য আর ভয় পাচ্ছে না। সে জানে সত্যকে প্রকাশ করাও এক ধরনের যুদ্ধ, আর তাতে পরাজয় মানেই মৃত্যু নয়, বরং ভয়কে চিরতরে নির্বাক করে ফেলা। সকালে কল্লোল প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় ছাপা হলো সেই রিপোর্ট, সাথে কিউআর কোড, যা স্ক্যান করলে পাওয়া যাবে অর্ঘ্য সেনের পূর্ণ রিপোর্ট, সাক্ষাৎকার আর স্ক্যান করা সেই কুখ্যাত ছবিগুলো, সৃজিতের মৃতদেহ, শুভ্রনীলের বিকৃত মুখ, আর সেই হতালবিহীন ঘড়ি, যেটা প্রতিটি খুনের পাশে ছিল নিঃশব্দ সাক্ষী হয়ে। শহরটা অস্থির হয়ে উঠল। পুলিশ কমিশনার অফিসে তলব করলেন উচ্চ পদস্থ তদন্ত দল। একটি বিরোধী দল হঠাৎ সরব হয়ে উঠল। রাতারাতি অজ্ঞাত পরিচয় হ্যাকার গ্রুপ S7 সেই তথ্য ফাঁস করে দিল আন্তর্জাতিক মিডিয়ায়। এমনকি নাম না প্রকাশিত এক বিচারপতিও সুমোটো মামলা দায়ের করলেন প্রোটোকলের নিরপেক্ষ তদন্তের জন্য। অর্ঘ্য জানে এই যুদ্ধ শেষ নয়। এই তো সে যখন ক্লান্ত শরীরে নিজের ঘরে ফিরে এক কাপ কফি বানাতে যাচ্ছে, তখন জানালার পাশে রাখা ডেস্কে সে দেখতে পায় আরও একটি চিঠি। হাতে তুলে খোলা মাত্র তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভেতরে একটি অদ্ভুত কালির দাগ, ঠিক আগের মতোই, লাল কালির আঁচড়, আর নিচে লেখা, আগের খেলা শেষ, এখন দ্বিতীয় অধ্যায় শুরু, কালিদাস 2। অর্ঘ্য এবার হাসল, ঠোঁটে সেই চেনা মুচকি। সে জানে এ খেলায় শেষ বলে কিছু নেই। প্রতিটি সত্যের জন্ম দেয় নতুন মিথ্যে, আর প্রতিটি মিথ্যের ছায়ায় জন্ম নেয় নতুন একজন সত্য খোঁজার লোক। অর্ঘ্য জানে এবারেও সে সেই লোকটিই হবে। আপনারা শুনছিলেন চিঠির ভেতর মৃতদেহ, দ্য বডি ইন দ্য লেটার। সত্য মিথ্যার অস্পষ্ট ছায়ায় গড়া এই গোয়েন্দা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল হোক গল্পকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আরও রোমাঞ্চ, রহস্য আর ছায়ার গল্প নিয়ে আমরা আসছি আবার পরবর্তী অধ্যায়ে। ততদিন পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ চিঠির কালি কখনো শুকায় না।